বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজ শুনবেন সয়েল স্যাম্পলিং অর্থাৎ মাটির নমুনা। আজকের বিশেষ অতিথি শ্রী দেবাশিস মাইতি। সাক্ষাৎকার নিয়েছেন আর.জে. সুমন। এই বিষয়ক আলোচনা আজকের বক্তা শ্রী দেবাশিস মাইতি। সাক্ষাৎকার নিয়েছে আর.জে. সুমন। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব।
সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। আজকের বিষয় মোনোসেক্স তেলাপিয়া ফার্মিং, একলিঙ্গ তেলাপিয়া মাছের চাষ। কথা বলবেন ডক্টর ইন্দ্রদীপ চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার, ট্রেনিং, আলিপুরদুয়ার। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন।
নমস্কার বন্ধু, আপনারা শুনছেন 90.8 মেগাহার্টজ বেতার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। প্রথমেই জানতে চাইবো এই মাটি উর্বরতা জিনিসটি কি? মাটির উর্বরতা যে আমাদের যে উদ্ভিদের খাদ্য উপাদানগুলো লাগে নেয় মাটি থেকে, যেগুলো নেয় সেইগুলোর কতটা পরিমাণে মাটিতে আছে তারই হিসেবটা হচ্ছে উর্বরতা। যদি সেই উপাদানগুলো মাটিতে যথেষ্ট পরিমাণে থাকে তাহলে সেই মাটিকে উর্বর মাটি বলা হবে। আর যদি সেই উপাদানগুলো মাটিতে যথেষ্ট পরিমাণে না থাকে তাহলে অনুর্বর মাটি বলা হবে। সেই উপাদানগুলো কি কি? নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্লোরিন, বোরন, মোলিবডেনাম। এইগুলো হচ্ছে গিয়ে মাটির উদ্ভিদের খাদ্য উপাদান। সেই উদ্ভিদের খাদ্য উপাদানগুলো যদি যথেষ্ট পরিমাণে মাটি থাকে তাহলে তাকে বলা হবে উৎপাদনশীল মাটি। কৃষকদের ক্ষেত্রে আপনি যদি কোনো একটা বার্তা দেন যে আপনার মতে একটা রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আপনার কি কোনো যে কোনো কৃষকেরই কোনো কি একটা ব্যালেন্স করে দেওয়া প্রয়োজন, না এখানে আমরা জৈবিক সার বা যে কোনো সার একটা দিতে পারি, কোনো অসুবিধা নেই? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কৃষকদের কাছে দেওয়া দরকার, যে যখন তারা রাসায়নিক সার প্রয়োগ করছে তখন এটাকে কিন্তু ব্যালেন্স করে দিতে হবে। কীরকম ব্যালেন্স? ফসলের উপর নির্ভর করে ব্যালেন্স। যেমন ধরুন আমাদের যদি দানা শস্যের চাষ, যেটা আমি বলি, আমরা ধরুন গম, ধান, ভুট্টা এগুলো যে চাষ করা হয়, সেক্ষেত্রে 2 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ ফসফেট, 1 ভাগ পটাশ দিতে হবে। আচ্ছা, যদি আমি এই 1 ভাগ পটাশে যা প্রয়োজন তার মধ্যে 2 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ ফসফেট, 1 ভাগ পটাশ, আমি যদি ফসফেটটা বেশি পরিমাণে দিয়ে দিই, আবার দেওয়ার পদ্ধতিটা কি না, ফসফেট সারটা আমাদের দিতে হবে মাটি তৈরি করার সময়। মাটি তৈরি করে ভালো করে মাটির সঙ্গে মিশে নিতে হবে। তাহলে সেটা যদি না করে আমি গাছ লাগানোর পর দেখা যাচ্ছে 20 দিন 25 দিনের গাছ হয়ে গেছে, তারপর আমি ফসফেট সার দিই, তাহলে সেই ফসফেটটা লক হয়ে যাবে। কোন টাইমে দেওয়াটা ভালো? মাটি তৈরি করার সময়, মানে ফসল লাগানোর আগেই, সেটটা যখন রেডি করছে, হ্যাঁ মাটিটা যখন রেডি হচ্ছে তখনই ফসফেট সারটা প্রয়োগ করতে হবে, এবং অর্ধেক নাইট্রোজেন আর পুরো পটাশ তখনই দিয়ে দিতে হবে। আর নাইট্রোজেনটাকে গাছের বাড় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওর যে জননগত যে বৃদ্ধি অবস্থা, রিপ্রোডাক্টিভ স্টেজ আসার আগে পর্যন্ত নাইট্রোজেন সারটা ব্যবহার করা যেতে পারে, কারণ নাইট্রোজেনটা তার অঙ্গজ বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগে। তো সেটাকে ওর মধ্যে অঙ্গজ বৃদ্ধি যতদিন চলবে ততদিনের মধ্যেই ওকে নাইট্রোজেন সারটা প্রয়োগ করতে হবে, আর ফসফেট আর পটাশকে আগেই প্রয়োগ করে নিতে হবে। আচ্ছা, আপনি বললেন যে 2 ভাগ 1 ভাগ 1 ভাগ, এইটাকে যদি আমরা একটা পার্টিকুলার একটা 1 বিঘে জমি আমরা ধরে নিই, সেক্ষেত্রে কি পরিমাণ নাইট্রোজেন, পটাশ বা ফসফেট দেব? হ্যাঁ, 1 বিঘা যদি আমি ধরি, 1 বিঘা ক্ষেত্রে আমরা ধরি, আমি 100 ডেসিমেলের কথা বলি, তাহলে কৃষকদের বুঝতে সুবিধা হবে। কারণ 1 বিঘাটা সব ক্ষেত্রে সমান নয়, কেউ 55 ডেসিমেল বিঘা, 52 40 এরকম হিসেব করা হয়। তাহলে আমরা যদি 1 একর ধরি, মানে 100 ডেসিমেল যদি জায়গা আমরা চিন্তা করি, তাহলে 100 ডেসিমেল যদি আমরা জায়গা নিই, তাহলে আমরা ধান চাষের ক্ষেত্রে সাধারণভাবে যে সমস্ত আমাদের ফলনগুলো হয় তাতে 40 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফেট আর 20 কেজি পটাশ আমরা ব্যবহার করতে বলবো। এক্ষেত্রে আমার যে 40 কেজি নাইট্রোজেন আমি যদি ইউরিয়া দিয়ে দিই, তাহলে সেখানে 88 কেজি ইউরিয়া লাগবে। আচ্ছা, আমি যদি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে 20 কেজি ফসফেট দিই, তাহলে সেখানে 120 কেজি ফসফেট লাগবে, ফসফেট সার লাগবে। আচ্ছা, আমরা যদি পটাশ সার দিই, ওই দিয়ে পটাশটাকে 20 কেজি পটাশটাকে সরবরাহ করার জন্য, সেক্ষেত্রে আমাদের লাগবে 32 কেজি মতো পটাশ সার লাগবে। আচ্ছা, এক্ষেত্রে কি জমির গঠনগত দিক অনুযায়ী বা মাটির আমরা পিএইচের মাত্রা অনুযায়ী কি নির্ধারণ করব কি পরিমাণ সারটা দেব? এখানে এতটা ইম্পর্টেন্স কিছু নেই, মোটামুটি এটা একটা মানে ফিল্ড ট্রায়ালের ফলে ঠিক করা হয়েছে। এই যে রেশিওটা, এটা প্রত্যেকটা জমির জন্য আলাদা আলাদা হবে না, সেই প্রিসিশন ফার্মিং আমাদের প্রয়োজন হয় না। এটা একটা দীর্ঘদিনের যে ফিল্ড ট্রায়াল করা হয়েছে, সরকারিভাবে যে রিসার্চগুলো করা হয়, যে ফিল্ড ট্রায়াল করা হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা সাধারণভাবে যে ধানের চাষের ক্ষেত্রে আমরা 1 একর জায়গাতে 40-20 ডোজে নাইট্রোজেন ফসফেট সার দেবো, নাইট্রোজেন ফসফেট পটাশ সার দেবো। আচ্ছা, এই ক্ষেত্রে কি এই আনলকিং প্রসেসটা ব্রেকআউট করার জন্য কি কোনো জৈব উপাদানের প্রয়োগ করার প্রয়োজন বলে মনে হয়? খুবই প্রয়োজন আছে, অত্যন্ত প্রয়োজনীয়। যে লকিংটা যেটা আমরা আলোচনা করছিলাম যে প্রথম থেকে, যে লকিংটা কেন হয়ে যাচ্ছে, ফসফেট যেমন লকিং হয়ে যাচ্ছে, তেমন আমাদের অনুখাদ্যগুলো লকিং হয়ে যায়, সালফার লকিং হয়ে যায়। মূলত হচ্ছে যে ভৌত গঠন পরিবর্তন হচ্ছে অর্গানিক ম্যাটার না দেওয়ার জন্য।
অর্গানিক ম্যাটার না দেওয়ার জন্য রাসায়নিক গঠনেও পরিবর্তন হচ্ছে, মানে অর্গানিক ম্যাটারটা মানে জৈব পদার্থ প্রয়োগ করার ফলে যে তার মাটির যে প্রথম অবস্থা আসার কথা, সেই প্রথম অবস্থায় আসলে তার আম্লিকত্ব আর ক্ষারত্বটা প্রথম অবস্থায় এসে যাবে, তাহলে রাসায়নিক গঠনের উপর প্রভাব ফেলছে। আবার জৈব পদার্থ না দেওয়ার জন্য সবথেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি জীবাণুর উপর প্রভাব পড়ছে। মাটির মধ্যে যেটা গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিকটা হচ্ছে কি মাইক্রো অর্গানিজম, জীবাণু। যে মাইক্রো অর্গানিজমগুলো কিন্তু এখন যেটা এই লকিং আনলকিং প্রসেসে আমাদের কিন্তু মাটিতে এই অর্গানিক ম্যাটারের সঙ্গে সঙ্গে জীবাণু সারেরও কিন্তু প্রয়োগ শুরু হয়েছে। যেমন ধরুন ফসফেট সলিবুলাইজিং ব্যাকটেরিয়া, পিএসবি, ফসফেট সলিবুলাইজিং ব্যাকটেরিয়া। এর কি প্রয়োজন? এইটা এই যে ফসফেটটা যে লক হয়ে আছে তাকে আনলক করার জন্য ফসফেট সলিবুলাইজিং ব্যাকটেরিয়া সে কি করবে, গিয়ে ওই ফসফেটগুলো যাদের সঙ্গে বিক্রিয়া করে কেমিক্যাল বন্ড তৈরি করে থেকে গেছে, এই ব্যাকটেরিয়াটা গিয়ে ওর শরীরের থেকে বিভিন্ন রকম নিঃসরণ এনজাইম এক্সট্রা নিঃসরণ করবে এবং অর্গানিক ম্যাটারকে ওকে বাঁচাতে গেলে অর্গানিক ম্যাটার প্রয়োগ করতে হবে। সেই অর্গানিক ম্যাটার গিয়ে ওর সঙ্গে যখন খাদ্য ডিকম্পোজ করবে তখন কিছু অ্যাসিড তৈরি হবে, সেই অ্যাসিডগুলো গিয়ে ওটাকে প্রশম করবে এবং প্রশম করার ফলে ওই ফসফেটটা আবার গ্রহণযোগ্য অবস্থায় চলে আসবে। একইভাবে পটাশ সারের ক্ষেত্রেও গ্রহণযোগ্য অবস্থায় আনার জন্য অর্গানিক ম্যাটার জীবাণু সার জীবাণু ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, একটা কৃষক কিভাবে বুঝবে এই নর্মালি তো অন্যান্য রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে যে ওই জীবাণু সারটাই এখন দিলে আমার ভালো প্রয়োজন, সেটা কিভাবে আইডেন্টিফাই করবে? আইডেন্টিফাই করা মানে দেখুন, আইডেন্টিফিকেশান একটাই যেটা আলোচনা হয়েছে যে আমি যতটা সার প্রয়োগ করে আগে যতটা ফলন পেতাম এখন আমাকে তার থেকে অনেক বেশি সার প্রয়োগ করতে হচ্ছে। তাতে কৃষকের মনে হতে পারে যে সারের গুণগত মান কমে যাচ্ছে, তা কিন্তু নয়। সারের গুণগত মান কমেনি, সার কিন্তু অলরেডি সরকারিভাবে তার কোয়ালিটি কন্ট্রোল চলছে সবসময়। তাদের যত পরিমাণ খাদ্য উপাদান থাকার কথা তত পরিমাণ খাদ্য উপাদান আছে কিনা দেখার জন্য সরকারিভাবে তার চেষ্টা চলছে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ করার জায়গা নেই যে আমাদের সারের গুণগত মান কমে গেছে। সারের গুণগত মান একমাত্র স্টকে যদি দীর্ঘদিন ফসফেট সার থেকে যায়, সিঙ্গেল সুপার ফসফেট, তার পার্সেন্টেজ কমে যায়, সারের পার্সেন্টেজ। সেই জন্য সিঙ্গেল সুপার ফসফেট ব্যাচে ব্যাচে তৈরি করা হয়, অত একসঙ্গে হিউজ পয়েন্ট তৈরি করা হয় না। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে কি, আমি যখন দেখছি, কৃষক যখন দেখছেন যে আমার আগে যতটা সার প্রয়োগ করে যতটা আমি উপাদান পেতাম এখন ততটা পাচ্ছি না, একমাত্র কারণ হচ্ছে যে মাটির তার যে সারের যে ফার্টিলিটি, যেটা সেই ফার্টিলিটিটা কিন্তু বজায় রাখতে পারছে না। ফার্টিলিটি থেকে সে প্রোডাক্টিভিটি যেতে পারছে না, মানে সার ওখানে মাটিতে আছে কিন্তু লক হয়ে যাচ্ছে, উপাদানগুলো গাছ গ্রহণযোগ্য অবস্থায় আনতে পারছে না। এটাই একমাত্র বোঝার উপায়। জীবাণু সারের মধ্যে কি কি উপাদান রয়েছে যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে ওটা না নরমালি ওটা ব্যাকটেরিয়ার মাধ্যমে কাজটা হয়? ব্যাকটেরিয়ার মাধ্যমেই কাজটা হয়। জীবাণু ফসফেট সলিবুলাইজিং ব্যাকটেরিয়া, পটাশ সলিবুলাইজিং ব্যাকটেরিয়া, এইগুলো বা ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজি যেটা, সেটাও অনেক খাদ্য উপাদানকে গ্রহণযোগ্য করে নিয়ে আসে। সেটা হচ্ছে এক প্রকার ছত্রাক। সেই ছত্রাক উদ্ভিদের শেকড়ের সঙ্গে একটা সিম্বায়োসিস করে, মিথজীবিতা করে, শিকড়ে গিয়ে বিশেষ গুটি গুটি তৈরি করে। সেই গুটি গুটি তৈরি করার ফলে ওখানে কাছাকাছি যে সমস্ত উপাদানগুলো শেকড়ের কাছে চলে আসে, মানে এই যে রাসায়নিক উপাদানগুলো, এবং গাছ সেগুলো নিতে পারে। আচ্ছা, এগুলো কি যে কোনো সাধারণিক মানে ফার্টিলাইজার শপে আমরা পেতে পারি না? জীবাণু সারগুলো বিশেষ করে ফসফেট সলিবুলাইজিং ব্যাকটেরিয়া এগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে। মোটামুটি বিভিন্ন ভালো ভালো কোম্পানিও তৈরি করছে। এছাড়া নামি কোম্পানি নয় এরকম যেগুলো, তারাও অনেক তৈরি করছে। তবে একটু যাচাই করে নেওয়া ভালো, একটু দোকানদারের সঙ্গে কথা বলে নেওয়া ভালো যে একটু ভালো কোম্পানির, যাতে মানে, কারণ ওই জীবাণুগুলো যদি একটা নির্দিষ্ট সময় থাকে যে এতদিনের মধ্যে যদি ওটাকে যদি না প্যাকেটিং করা হয়ে থাকে বা যদি অনেক দিন ধরে প্যাকেটে পড়ে থাকে, তাহলে ওই জীবাণুর এটা কমে যাবে, ভায়াবিলিটি অনেক কমে যায়। অ্যাকচুয়ালি জীবাণুগুলোকে ল্যাবরেটরিতে তৈরি করার পর যখন প্যাকেটিং করে মিডিয়া দিয়ে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে যখন প্যাকেটে থাকছে, আবার ফিল্ডে যখন দিচ্ছি আমরা, ফিল্ডে গিয়ে ওর তো বংশবিস্তার হতে হবে। ওর বংশবিস্তার করার জন্য জৈব পদার্থের প্রয়োজন আছে। তাহলে মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ থাকতে হবে। সেরকম মাটিতে বা ওখানে জৈব পদার্থ মিশিয়ে বা অনেক সময় আর্টিফিশিয়ালি ওর সঙ্গে গ্লুকোজের যে সোর্স, গুড়, ঝোলা গুড় ফুড় দিয়ে এগুলোকে মিশিয়ে ওকে ব্যবহার করতে মাটিতে,
তবেই ওটার বংশবিস্তার শুরু হবে। আচ্ছা। এবং যতই বংশবিস্তার হবে তত ওটা মাটিতে গিয়ে কাজ করতে ভালোভাবে ওটা পারবে। কি পরিমাণ ব্যবহার করতে হবে? আচ্ছা, ওটা মোটামুটি আমাদের দেখা যাচ্ছে একরে 1 কেজি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা 1 একর জায়গাতে ওটা 1 কেজি হিসাবে করতে আচ্ছা 1 একরে 1 কেজি ব্যবহার করতে পারি। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে পিএইচ এর মাত্রা বজায় রেখে আমাদেরকে এগুলি করতে হবে, তো মাটির এই পিএইচ এর মাত্রা কিভাবে বজায় রাখবো? আচ্ছা, মাটির পিএইচ এর মাত্রা বজায় রাখার জন্য একমাত্র যে কালচারাল পদ্ধতি সেটা হচ্ছে যে জৈব সার নিয়মিতভাবে ব্যবহার করা, আচ্ছা, আর রাসায়নিকভাবে ওতে চুন প্রয়োগ করা। চুন প্রয়োগ করা, আচ্ছা, চুন আমরা পার ডেসিমেলে 2 কেজি একটা রেকমেন্ডেশন, মোটামুটি সয়েল টেস্ট না করেও এই রেকমেন্ডেশন যদি আমরা ব্যবহার করতে পারি বছরে একবার, তাহলে মাটি প্রশম থাকবে। ওটা বছরে যে কোনো টাইম একটা চাষের আগে আমরা করতে পারি? যে কোনো টাইম করলে হবে না, মানে বর্ষাকালে হলে ভালো হয়। তাহলে কি হচ্ছে, মাটিটা ভেজা ভেজা থাকে এবং ওই সময় মিনিমাম 21 দিন মাটিটাকে ফাঁকা দিতে হবে। 21 দিন মাটিটাকে চুনটা দেওয়ার পরে না আগে? চুনটা দেওয়ার পরে। আচ্ছা, চুন দেওয়ার পরে ওটা মাটিতে 21 দিন ওকে অ্যালাউ করতে হবে রিয়াকশন করানোর জন্য। রিয়াকশন করলে তবেই ওটা আপনার মাটির অ্যাসিডিটাকে কমাতে পারবে। আচ্ছা, এরপরে আমরা ওই চুনটা দেওয়ার পরে আবার জৈবিক সার ব্যবহার করব না নরমালি সবকিছুই? না, ওই যে মাটিতে যে বছর চুন প্রয়োগ করলাম সেই বছর তার মাটিতে চুন আর জৈব পদার্থ না প্রয়োগ করলেও চলবে সেটাতে। কিন্তু জৈব পদার্থ আমরা পরবর্তীকালে প্রয়োগ করলেও কোনো অসুবিধাও নেই, যদি থাকে প্রয়োগ করতেই পারি আমরা। কারণ তো বর্ষাকালে যখন আমি যে মাটিতে চুন প্রয়োগ করছি সেক্ষেত্রে তারপরে আর ওখানে জৈব সার প্রয়োগ করার স্কোপ থাকবে না, কারণ বর্ষাকালে বেশিরভাগ জায়গাগুলো ধরুন নিচু জায়গা, যেখানে জল হয়ে যাবে, জল জমে যাবে। জৈব সারটা আমাদের লাগবে যখন বর্ষার পরবর্তীকালে যখন আমি চাষ করছি, তখন উঁচু জায়গাগুলোতে মূলত আমরা জৈব সারটা দেবো ওটাতে। ভাই, বর্ষার টাইমে 20 দিন গ্যাপটা দেওয়ার পরেও আর সময় হয়তো পাবে না কৃষক। আচ্ছা, এই উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা যে কৃষিকাজেই হোক বা যে কোনো উদ্ভিদের ক্ষেত্রেই হোক, এই উর্বরতার সাথে কোথাও কি আমরা এই উদ্ভিদের কোনো সম্পর্ক কানেক্ট করতে পারছি? হ্যাঁ, উর্বরতাটা আলটিমেটলি তো আমাদের উৎপাদনশীলতার সঙ্গে রিলেটেড। মানে আমি যে চাষ করছি, আমরা যে গাছ লাগাচ্ছি, তার উৎপাদনশীলতাটা আমরা কীভাবে বিচার করি না, খাদ্য উপাদানগুলো গাছ গ্রহণ করছে এবং অবশেষে তার সেই গাছ থেকে আমরা যে ফলটা পেতে চাই সেই ফলটা পাচ্ছি। ধরুন আমি টমেটো গাছ লাগিয়েছি, তাহলে টমেটো গাছ থেকে তো আমাকে টমেটোর ফলনটা পেতে হবে। অবশ্যই। টমেটো আমাদের এখনকার ধরুন হাইব্রিড টমেটো জাত যদি লাগাই আমরা, একটা গাছ থেকে মিনিমাম 10 কেজি 15 কেজি পর্যন্ত আমরা টমেটো পেতে পারি। কিন্তু দেখা গেল যে একটা গাছ 4-5 কিলো ফলন দিচ্ছে, হচ্ছে না। তাহলে কি হচ্ছে, ওই মাটিটা তো উৎপাদনশীলতাটা কম বলে দেখা যাচ্ছে। আচ্ছা, কারণ আমার ওই টমেটো গাছটার 10 কেজি ফলন দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু মাটি তাকে সাফিসিয়েন্ট খাদ্য উপাদান সংগ্রহ দিতে পারছে না, তাহলে মাটির উৎপাদনশীলতাটা কম আছে। আচ্ছা, এবার এই উৎপাদনশীলতার সঙ্গে আপনি ফার্টিলিটি, উৎপাদনশীলতা মানে প্রোডাক্টিভিটি, ফার্টিলিটি মানে উর্বরতা, তাহলে উর্বরতা যদি ঠিক থাকে, তাহলে যদি সে খাদ্য উপাদান সংগ্রহ দিতে না পারে, তাহলে বুঝতে হবে যে তার খাদ্য উপাদানগুলো লক হয়ে গেছে। আচ্ছা, বিশেষ করে এই যে এগুলো আলোচনা হলো, তাহলে সেগুলো লক হয়ে আছে। কারণ তাহলে আমি যদি যথেষ্ট পরিমাণে সার প্রয়োগ করছি, আমি যখন চাষ করছি সার প্রয়োগ করছি, কিন্তু আমি ফলনটা পাচ্ছি না, তার মানে ওটা সারগুলো লক হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আমি যদি সারগুলো প্রয়োগ করে ফলন ভালো উৎপাদনটা পেয়ে থাকি, তাহলে আমি বুঝতে পারবো যে মাটিটা আমার ভালো আছে, ফার্টিলিটিটা এখনো বজায় আছে, উর্বরতাটা বজায় আছে। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ আগে একটা আমরা কথা শুনলাম যে মাইক্রো অর্গানিজম বলে আপনি বললেন, এই বিষয়টা নিয়ে যদি বলেন। মাইক্রো অর্গানিজম মানে জীবাণু। জীবাণু মাটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে বসবাসকারী জীব মাটিতে। আচ্ছা, মাটির উপাদান বলবো না, কারণ মাটিতে বসবাসকারী যে সমস্ত জীব আছে, যেগুলো অণুজীব, মানে চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, সেইটা হচ্ছে অণুজীব। আচ্ছা, মাইক্রোঅর্গানিজম আমরা চোখে দেখি না, একমাত্র যখন ধরুন খাদ্য কণা, আমরা যদি বাড়িতে কোনো পাউরুটি ফুটি রেখে দিই বা মিষ্টি রেখে দিই, কিছুদিন পর দেখুন ছাতা পড়ে গেছে, ফাঙ্গাস হয়ে গেছে, ফাঙ্গাসটা আমরা চোখে দেখতে পাচ্ছি। বা ধরুন আমরা যে বাড়িতে দই বসাই, তাহলে দই বসালে কি হয়, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ফাংশন করে, তার ফাংশন দেখে আমরা বুঝতে পারলাম দুধটা দই হয়ে গেল। কিন্তু এইরকম অনেক কোটি 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 ব্যাকটেরিয়া মাটিতে বসবাস করে। আচ্ছা, সেই মাটিতে বসবাস করা মাইক্রো অর্গানিজম বা অণুজীব, সেগুলো আমাদের সর্বপ্রকার উপকারে সাহায্য করে। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে কি, ওই আনলক করতে সাহায্য করছে, ফসফেট আনলক করছে, পটাশ আনলক করছে, জিঙ্ককে আনলক করে, কপার ম্যাঙ্গানিজ এগুলোকে আনলক করে করতে সাহায্য করছে। আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার যেমনটা বললেন যে কোনো এক কৃষক বন্ধু যদি এই মাটির উর্বরতা নিয়ে, বা সে ভাবছে যে আমার মাটির হয়তো উর্বরতা কম বা বীজ খারাপ, যার জন্য ফসল তার সাফল্য মতো হচ্ছে না, তো সেক্ষেত্রে অবশ্যই তার রাসায়নিক সারের ব্যবহারে ব্যালেন্স করা প্রয়োজন। তার সাথে সাথে জৈব উপাদান যদি সে ব্যবহার করতে পারে, জীবাণু সার, বা অবশ্যই স্যার যেমন সময়টা উল্লেখ করে দিলেন যে বর্ষাকালের সময় চাষের আগে আমরা যদি চুন ব্যবহার করতে পারি, তো সেক্ষেত্রে মাটির পিএইচের মাত্রা এবং তার গুণগত মানের সাফল্য আমরা ব্যবহার করলে হয়তো লক্ষ্য করতে পারবো। আমাদের মাটির উর্বরতার যে মোচনটা সেটা কিভাবে হচ্ছে? উর্বরতাটার কিভাবে লক হয়ে যাচ্ছে, কারণ মাটিতে এই খাদ্য উপাদানগুলো যদি থাকেও তাহলে সেটা হচ্ছে যে লক হয়ে যায় কি করে। দেখুন, লক হয়ে যাওয়া মানে যে গাছ নিতে পারছে না। আচ্ছা, গাছ নিতে পারছে না কেন গাছ নিতে পারে না? দেখা যাচ্ছে যে মাটিতে যথেষ্ট পরিমাণে ফসফেট আছে। বিশেষ করে ফসফেট যদি আমরা দেখি, খাদ্য উপাদানের মধ্যে ফসফেট যেটা আমরা বিভিন্ন সারের মধ্য দিয়ে আমাদেরকে সরবরাহ করতে হয়, বিশেষ করে অনেক দাম দিয়ে আমাদের ডিএপি সার প্রয়োগ করতে হয়, 10-26-26, 14-35-14, এই যে সারগুলো আমরা ব্যবহার করি, সেই সারের মধ্যে ফসফেট একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান আমরা সরবরাহ করি মাটিতে। কিন্তু মাটিতে আমরা দিলেও মাটি থেকে কিন্তু গাছ নিতে পারে না। কারণ দেখা যাচ্ছে, মূল কারণ যেটা দেখা যায় যে মাটিতে কিন্তু মাটির যে পিএইচ মানে অম্লত্ব খারত্বের যে মাপকাঠির যে পিএইচ বলা হয়, সেই পিএইচটা যদি প্রসম অবস্থায় না থাকে, মানে 6 থেকে 7, 7.5-এর মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু ফসফেটটা ওখানে থাকলেও গাছ নিতে পারে না। কেন নিতে পারে না? লক হয়ে যায়। কার দ্বারা লক হয়ে যায় না? যদি দেখা যাচ্ছে যে ওটা মাটিটা আম্লিক হয়ে গেছে, তাহলে ওটাতে আয়রন এবং জিঙ্ক, অ্যালুমিনিয়াম এদের দ্বারা লক হয়ে যায়। কি করে? ফসফেটটা ওদের সঙ্গে রাসায়নিক যৌগ গঠন করে গ্রহণযোগ্য অবস্থা থেকে দূরে সরে যায়। আবার যদি মাটিটা ক্ষারীয় হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে ওখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের সঙ্গে ওই ফসফেটটা যুক্ত হয়ে গিয়ে লক হয়ে যাচ্ছে। তার মানে ফসফেট যে অবস্থাতে গাছের গ্রহণযোগ্য অবস্থায় আসতে পারত, মাটির অবস্থা ঠিক না থাকার জন্য, মাটির রাসায়নিক গঠনটা ঠিক না থাকার জন্য ও কি করছে? কার সঙ্গে লক করছে? অন্যান্য উপাদানের সঙ্গে লক করছে। অ্যালুমিনিয়ামের সঙ্গে লক করে দিচ্ছে, আয়রনের সঙ্গে লক করে দিচ্ছে, জিঙ্কের সঙ্গে লক করছে, ক্যালসিয়ামের সঙ্গে লক করছে, ম্যাগনেসিয়ামের সঙ্গে লক করছে। ফসফেট সার দিলে, ফসফেট ব্যবহার করলে গাছের শেকড়ের বৃদ্ধি ভালো হয়। তখন দেখা গেল যে আমি যথেষ্ট পরিমাণে কৃষক দেখছেন যে সার প্রয়োগ করা হচ্ছে, কিন্তু রেজাল্ট কিছুই পাচ্ছি না। এটাই একমাত্র উপায় বোঝার যে ওটা ফসফেটে লক হয়ে যাচ্ছে। এর জন্য কি কোনো মাটির কোনো গঠনের প্রয়োজন, রাসায়নিক গতই হোক বা ভৌতিক গতই হোক? হ্যাঁ, মাটির গঠনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ওখানে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ না থাকে, অর্গানিক ম্যাটার না থাকলে মাটির গঠনটা অন্যরকম হয়ে যায়। মাটির শক্ত হয়ে যায়। মাটির যে রাসায়নিক গঠনে জৈব পদার্থের ভূমিকা হচ্ছে যে প্রসম অবস্থায় আসে না, ও হচ্ছে কি হয় অ্যাসিডিক, নাহলে ক্ষারীয় কোনোভাবে হয়ে যাচ্ছে। তাহলে রাসায়নিক পদার্থ দেওয়ার ফলে যে মাটিতে যে আমরা খাদ্য উপাদানগুলো গ্রহণ করতে পারছে না উদ্ভিদ, কারণ হচ্ছে লক হয়ে গেছে। তাহলে মাটির যদি ভৌত অবস্থাকে পরিবর্তন কিছুটা করা যায় জৈব পদার্থ প্রয়োগ করার ফলে, তাহলে এটা অনেকটা প্রসম হয়ে যাবে। আচ্ছা, জৈব পদার্থ প্রয়োগ করার ফলে কিন্তু প্রসম হয়ে যাবে অনেকটা। এবং তখন ওই একটাই উপাদান যেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেটর, যেটা পিএইচ বলছি আমরা, অম্লত্ব খারত্ব, সেটা ব্যালেন্স হয়ে গেলেই কিন্তু ফসফেট লক হয়েছিল আনলক হয়ে যাবে। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষি সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য নিয়েই বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমাদের জানাতে পারেন এবং পাশাপাশি
কেমন লাগছে আমাদের এই কৃষি পাঠশালা অনুষ্ঠানটি শুনতে সেটাও জানাতে ভুলবেন না। আমাদের জানাতে পারেন সরাসরি আপনাদের মতামত মেল করে। আমাদের মেল আইডি betarbidasagar@mail.vidyasagar.ac.in। এছাড়াও আমাদের চিঠি পাঠিয়ে আপনারা জানাতে পারেন। ঠিকানা সকলেই জানেন, তাও আরও একবার জানিয়ে দিই। বেতার বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এছাড়া সরাসরি তো চলে আসতেই পারেন, আমাদের ফোনও করতে পারেন 8116884995 এই নাম্বারে। শুধুমাত্র ফোন নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমেও জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও আমরা রয়েছি 90.8 FM বেতার বিদ্যাসাগর এই নামে। আমাদের চটপট সার্চ করে ফেলুন এবং কোনো কথা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব সেকশনে গিয়েও আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং অবশ্যই ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুনলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আমরা কিন্তু অপেক্ষায় আছি, তাই চটপট আপনার কথা পৌঁছে দিন আমাদের দোরগোড়ায়। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।